নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। আমার আজকের ভিডিওতে থাকছে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু কথা সিরিজের চতুর্থ পর্ব। যারা এই সিরিজের আগের 3টি পর্ব দেখেননি তাদের কাছে একান্ত অনুরোধ 3টি পর্ব দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। 1975 সালের এপ্রিল মাসে অন্যতম সহ সংঘাধ্যক্ষ নির্বাচিত হয়ে কাঁকুরগাছি যোগোদ্যান মঠে আসেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ। একই সঙ্গে তিনি যোগোদ্যান মঠেরও অধ্যক্ষ নিযুক্ত হন। শুরু হয় তাঁর জীবনের এক নতুন অধ্যায়। অন্যতম সংঘাধ্যক্ষ রূপে গুরুদায়িত্ব পালনের সুবাদে ভারত এবং বহির্বিশ্বে তিনি হয়ে ওঠেন বহু নরনারীর জীবনের আলো, আনন্দ এবং শান্তির দিশারি। পরবর্তীকালে সংঘাধীশ রূপে তিনি যে অগণিত নরনারীর মনে স্থায়ী প্রভাব রাখবেন এবং অত্যন্ত জনপ্রিয় সংঘগুরু রূপে যে ইতিহাস সৃষ্টি করবেন তার সূচনা হয়েছিল তাঁর যোগোদ্যান মঠে আসার পর থেকেই। 1975 সালের 16ই মে জগৎগুরু আচার্য শঙ্করের পূর্ণ জন্মতিথিতে যোগোদ্যান মঠে শুরু হয় তাঁর প্রথম দীক্ষাদান। সেদিন 7 জন তার কাছে মন্ত্রদীক্ষা লাভ করেছিলেন। তখন থেকে জীবনের শেষ পর্যন্ত নিরলসভাবে তিনি তার আধ্যাত্মিক দিশারির ভূমিকা পালন করেছেন। 1988 সালে 27শে ডিসেম্বর রামকৃষ্ণ সংঘে একাদশ অধ্যক্ষ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ মহাসমাধিতে প্রবেশ করলেন। 1989 সালের 24শে জানুয়ারি রামকৃষ্ণ মঠের অছি পরিষদ এবং রামকৃষ্ণ মিশনের পরিচালন পর্ষদের বিশেষ সভায় স্বামী ভূতেশানন্দজি মহারাজ রামকৃষ্ণ সংঘের দ্বাদশ অধ্যক্ষ নির্বাচিত হলেন। শুরু হলো বিশ্বজোড়া রামকৃষ্ণ ভাবান্দোলনের প্রধান নায়ক রূপে রামকৃষ্ণ সংঘ এবং সংঘের সাধু, ব্রহ্মচারী ও ভক্তবৃন্দকে সঠিক পথে পরিচালনার মহান ভূমিকা। সংঘের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হওয়ার সময় থেকেই মঠ ও মিশনের নবাগত ব্রহ্মচারী থেকে শুরু করে প্রবীণ সন্ন্যাসীরা এবং সাধারণ ভক্ত ও অনুরাগীরা তার মধ্যে দেখেছেন এমন এক পিতৃপ্রতিম ব্যক্তিত্বকে যার ওপর নিশ্চিন্তে নির্ভর করা যায় এবং নির্ভর করে সম্পূর্ণ নির্ভার হওয়া যায়, যাকে নিঃসংশয়ে আশ্রয় করা যায় এবং আশ্রয় করে নিঃশেষে নিঃশঙ্ক হওয়া যায়। স্বামী ভূতেশানন্দজির বিশেষত্ব ছিল তার অসাধারণ ভালোবাসা এবং দরদ, সকলের প্রতি ভালোবাসা ও সকলের প্রতি দরদ। সংঘে প্রতিটি সদস্যই সেই সর্বপ্লাবী ভালোবাসার স্পর্শ পেয়েছেন। কাউকে কখনো কথায় অথবা আচরণে আঘাত করেননি তিনি। সাধু, ব্রহ্মচারী ও ভক্তদের তিনি শেখাতেন সত্য কথা অবশ্যই বলবে, কিন্তু সেই সত্য কথনে যেন রূঢ়তা না থাকে। সত্য কথা বলা ধর্ম, কিন্তু রূঢ়তা অধর্ম। অপ্রিয় সত্য বলে কারো মনে কষ্ট দিতে নেই। রূঢ় সত্য কথনে অধিকাংশ ক্ষেত্রেই নিজের অভিমান, অহংকারের বৃত্তিকেই তৃপ্ত করা হয়, মনুষ্যত্বের বিকাশে তা সাহায্য করে না। তাই বলে তিনি কখনো নীতির প্রশ্নে আপোষ করাকে সমর্থন করতেন না। নীতির প্রশ্নে তার কঠোরতা ছিল অসাধারণ। তার সুদীর্ঘ জীবনে কেউ কখনো তাকে রাগ করতে দেখেননি, কোনো সমস্যায় বিচলিত বা অধৈর্য হতে দেখেননি। সবসময় থাকতেন ধীর, স্থির, শান্ত ও অবিচল। উত্তেজিত হওয়া ছিল তার স্বভাব বিরুদ্ধ। মঠের প্রাচীন সন্ন্যাসীরা বলেন এই গুণ তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন তার গুরু স্বামী শারদানন্দ মহারাজজির কাছ থেকে। আর ছিল তার অদ্ভুত যুক্তিনিষ্ঠা। ভাবালুতা ও অলৌকিকতায় বিশ্বাস ছিল তার ঘোর অপছন্দ। তিনি চাইতেন প্রতিটি কথা যেমন আইনগতভাবে যথার্থ হবে তেমনি নীতিগতভাবেও সঠিক হবে। তার সমগ্র জীবনে এই আদর্শকে নিখুঁতভাবে অনুশীলন করেছিলেন তিনি। তাঁর শাস্ত্রজ্ঞান এবং সহজ প্রজ্ঞার দৃষ্টান্ত সঙ্গে প্রায় কিংবদন্তিতে পরিণত হয়েছে। তাঁর স্মৃতিশক্তির প্রখরতা এবং মন ও মস্তিষ্কের অটুট সজীবতা দেখে সবাই অবাক হতেন। প্রায় শতাব্দীর সমান বয়সী এই মানুষটির অ্যালার্টনেস বিস্মিত করেছিল তার দেশি বিদেশি চিকিৎসকদেরও। 1998 সালের জুলাই মাসে ইংল্যান্ডের অগ্রগণ্য গ্যাস্ট্রোএন্টোলজিস্ট ডাক্তার নেভিল ক্রাসনার তাকে দেখতে এসেছিলেন।
ভূতেশানন্দজি মহারাজকে দেখে যাওয়ার পর তাকে সংঘের জনৈক প্রবীণ সন্ন্যাসী জিজ্ঞেস করেছিলেন, আমাদের প্রেসিডেন্টকে কেমন দেখলেন? ডাক্তার ক্রাসনার বললেন, চমৎকার। সন্ন্যাসী বললেন, চমৎকার সে তো সাধারণভাবে বলা হলো, আমি একটু বিশেষভাবে আপনার মন্তব্য জানতে চাইছি। ডাক্তার ক্রাসনার বললেন, তিনি রঙ্গরসে পূর্ণ সব সময়, আর ওর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ওর মানসিক এবং বৌদ্ধিক অ্যালার্টনেস। ওর মতন বয়সে এমন অ্যালার্টনেস বাস্তবিকই বিরল। আমি দেখে আশ্চর্য হয়ে গিয়েছি। মঠের বর্ষিয়ান সন্ন্যাসীরা যারা ভূতেশানন্দ মহারাজজিকে 40-50 বছর কি তারও বেশি সময় ধরে দেখে এসেছেন, তারা বলেন ভূতেশানন্দজি মহারাজের সবথেকে বিস্ময়কর বৈশিষ্ট্য হলো তার নিরভিমানতা আর তার অসাধারণ প্রচার বিমুখতা, যার ফলে তার বিরাট পাণ্ডিত্য ও অতুলনীয় আধ্যাত্মিক ঐশ্বর্যের কোনো প্রকাশ দেখা যায় না। তার সর্বজয়ী ভালোবাসা, অবিশ্বাস্য সহ্য শক্তি, নিখুঁত নিয়মানুবর্তিতা, তার নির্বিকার উদ্বেগহীনতা দেখে আমরা অবাক হয়ে গিয়েছি। জীবনের অন্তিম দিনগুলিতেও তার জপের প্রতি নিষ্ঠা ছিল অবিচল। শরীর অসুস্থ, কিন্তু তিনি যথারীতি নিত্য দীর্ঘক্ষণ জপ করেছেন। কেউ কেউ ভাবতে পারেন উনি বুঝি একটু মন্থর স্বভাবের মানুষ ছিলেন। না, তা উনি কখনোই ছিলেন না। উনি সিদ্ধান্ত নিতেন খুব চিন্তা করে, যে কোনো বিষয়ের নানা দিক চিন্তা করে। তড়িঘড়ি সিদ্ধান্ত গ্রহণ তার স্বভাব বিরোধী ছিল। সকলকে নিয়ে মানিয়ে চলার আশ্চর্য ক্ষমতা ছিল তার। কেউ কেউ তাকে ব্যয়কুণ্ঠ ভেবেছে, কিন্তু উনি ব্যয়কুণ্ঠ ছিলেন না, উনি ছিলেন বাস্তববাদী। তার ব্যয়কুণ্ঠতা ছিল আসলে তার অনাড়ম্বরতা ও কঠোর আত্মসংযম, যা কিনা সাধু জীবনের ভূষণ, সাধু জীবনের সম্পদ। এমন খোলামেলা মানুষ বিরল। সকলের সঙ্গে, সব বয়সের মানুষের সঙ্গে একই রকম সহজ ও স্বচ্ছন্দ ছিলেন। গল্প করতে ভালোবাসতেন, তবে আধ্যাত্মিক প্রসঙ্গ ছিল তার সব থেকে প্রিয় এবং পছন্দের। সংঘজীবনের প্রথমে মহাপুরুষ মহারাজের মধ্যে তিনি যেমন পেয়েছিলেন তার বাবা মা, বন্ধু এবং গুরুকে, তার পরিণত বয়সে তার মধ্যেও সংঘে সাধু ব্রহ্মচারীরা পেয়েছিলেন তাদের বাবা মা, বন্ধু এবং গুরুকে। ভাষার ওপর তার অসাধারণ অধিকার ছিল। ইংরেজি, বাংলা ও সংস্কৃতে তার অধিকার ছিল ঈর্ষণীয়। গুজরাটি খুব ভালো জানতেন, হিন্দি এবং খাসিও খুব ভালো বলতে পারতেন। বাগ্মিতায় তিনি আগুন ঝরাতেন না, তার অনায়াস বাগ্মিতায় ছিল স্নিগ্ধ ও অনিবার্য আবেদন। শুরুতে তার প্রভাব বোঝা যেত না, কিন্তু অবিলম্বেই তা মনকে সম্পূর্ণভাবে অধিকার করে নিত এবং মনের ওপর স্থায়ী প্রভাব রেখে যেত। তার শাস্ত্রজ্ঞান, ভাষাজ্ঞান, তার মৌলিক চিন্তার সামর্থ্যের ওপর মঠের প্রাচীনদের ছিল সুগভীর আস্থা। স্বামী শুদ্ধানন্দজি মহারাজ চেয়েছিলেন তাকে উদ্বোধনের সম্পাদক করতে। বেলুর মঠে ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপিত হলে স্বামী মাধবানন্দজি মহারাজ চেয়েছিলেন তাকে তার প্রথম অধ্যক্ষ করতে। নানা কারণে শেষ পর্যন্ত অবশ্য তাদের সে ইচ্ছে ফলবতী হয়নি। বস্তুত তার সমগ্র জীবনখানি ছিল একটি শিল্প। প্রথমে সহসংঘাধ্যক্ষ রূপে, পরে সংঘাধ্যক্ষ রূপে। সবশুদ্ধ সুদীর্ঘ 23 বছর ধরে দেশে বিদেশে শত সহস্র মানুষকে মন্ত্রদীক্ষা দিয়েছেন, অসংখ্য ভাষণ দিয়েছেন, অগণিত জিজ্ঞাসুর আধ্যাত্ম জিজ্ঞাসাকে তৃপ্ত করেছেন। সংঘে এবং সংঘের বাইরে কত মন্দির, শিক্ষালয় বা সেবাকেন্দ্রের ভিত্তি স্থাপন বা উদ্বোধন করেছেন, কিন্তু কখনো কোনো বিরক্তি প্রকাশ কেউ তার মধ্যে দেখেনি। এই অবিচলিত অবস্থান, এই অপূর্ব সাম্য ও সামঞ্জস্য ভাব কিভাবে একজন মানুষের মধ্যে থাকা সম্ভব, তা সত্যিই এক রহস্য। সারা জীবনে অসুস্থতাও কম ভোগায়নি তাকে। মঠ জীবনের প্রথম দিকে অন্তত 2 বার প্রায় মরণাপন্ন হয়েছিলেন তিনি। তারপর 1957 সালে গল ব্লাডার অপারেশন,
1978 সালের জুলাই মাসে অমরনাথে প্রথম কার্ডিয়াক সমস্যা এবং দিল্লিতে বাথরুমে মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্তি। 1987 সালের জুলাই মাসে বুকে পেসমেকার স্থাপন। 1991 সালের এপ্রিল মাসে বাইপাস সার্জারি। 1993 সালের ডিসেম্বর মাসে প্রস্টেট অপারেশন। 1997 সালের মার্চ মাসে পাকস্থলীর রক্তক্ষরণ শুরু। কিন্তু কোনো অসুস্থতা বা শারীরিক যন্ত্রণা তার স্বাভাবিক সাম্য ও রসবোধকে কখনো এতটুকুও ক্ষুণ্ণ করতে পারেনি। সব সময় নিজে আনন্দে থেকেছেন এবং তার কাছাকাছি যারা এসেছে বা থেকেছেন তাদেরও আনন্দে ভাসিয়েছেন। তার অসাধারণ রসবোধের কিছু পরিচয় পাওয়া যাবে বিভিন্ন সময়ে বলা তার এই গল্পগুলিতে। পূজনীয় মহারাজজির বলা কিছু ঘটনার কথা এখানে উল্লেখ করছি। মহারাজজি বলছেন, একবার উত্তরকাশীতে ছত্রে এক পাঞ্জাবি সাধু ভিক্ষা করতে এসে গম্ভীর গলায় বলছেন, ডাল দেও গাড়া গাড়া, অর্থাৎ ঘন ঘন চাপ চাপ। নিচের থেকে ঘন ডাল নিয়ে সে চলে গেল। দুদিন পর মলিন মুখে সেই পাঞ্জাবি সাধুটি ছত্রে এসে দাঁড়িয়েছেন। ভিক্ষা চাওয়ার সময় খুব মিহি নরম সুরে বলছেন, ডাল দেও পানি পানি, অর্থাৎ ওপর থেকে শুধু ডালের জল দাও। দুদিন গাড়া গাড়া ডাল খেয়ে খুব পেট ছেড়েছে আর কি। উত্তরকাশীরই আরেকটি ঘটনা বলছেন মহারাজজি। তিনি বলছেন, উত্তরকাশীতে ছত্র থেকে রুটি ভিক্ষা করে ফিরছি, হঠাৎ পেছন থেকে একটা বাঁদর এসে রুটিতে টান দিল। আমিও টানছি, বাঁদরও টানছে, কিন্তু আমি কি সহজে ছাড়বার পাত্র? একটু ছিঁড়ে নিয়ে বাঁদরটা পালালো। অন্যেরা পরে বলেছিল, মশাই এটা কি করছিলেন? বাঁদরের সঙ্গে ওরকম টানাটানি করে? কামড় দিয়ে দিলে কি বিপত্তি হতো বলুন তো? মহারাজজি গল্প শোনাচ্ছেন তার ভক্তদের। তিনি বলছেন, দুই ছেলের জন্য বাবা মাস্টার রেখেছে। বড় ভাই একদিন ছোট ভাইকে বলল, বুঝলি মাস্টারটা মরলে বাঁচি। ছোট ভাই বলছে, না রে, এই মাস্টারটা মরলে বাবা তো আরেকজন মাস্টার ঠিক করবে, বাবাটাই মরলে বাঁচি। বাবা মৃত্যুশয্যায়, পাশে দুই ছেলে। ছেলেদের ডেকে বাবা বলছেন, বুঝলি অমুকে অমুকে আমার কাছ থেকে এত এত ধার নিয়েছিল, ওগুলো আদায় করিস। বড় ছেলে বলছে, দেখেছিস ভাই, বাবার কি অসাধারণ স্মরণ শক্তি, এখনো সব ঠিক ঠিক বলে যাচ্ছেন। এরপর বাবা বললেন, আর অমুক অমুক আমার কাছে এত এত পাবে, সেগুলি কিন্তু সব শোধ করিস। শুনেই ছোট ছেলে বলছে, দেখেছিস বাবা কি ভুল বকছে। এক বনে সব জানোয়ার মিলে বুদ্ধিমান শেয়ালকে তাদের লিডার অর্থাৎ নেতা করেছে, যাতে তার বুদ্ধি বলে নিরীহ জীবজন্তুরা হিংস্র ও বৃহৎ জীবজন্তুদের থেকে রক্ষা পেতে পারে। একদিন বনের মধ্যে একটি হাতি এসে ঢুকল। সমস্ত জীবজন্তু তার বিশাল শরীর দেখে চারিদিকে ভয়ে ছুটে পালাচ্ছে। শেয়ালটা যেহেতু লিডার, সে তো অন্য জন্তুদের মতো পালাতে পারে না, তাহলে তার সম্মানের হানি হয় যে। তাই হাতিটা যে রাস্তা দিয়ে যাচ্ছিল সে সেই পথেই দাঁড়িয়ে রইল। যথাসময়ে হাতিটা সেই পথ অতিক্রম করলো এবং যাওয়ার সময় শেয়ালটাকে একটা লাথি মেরে চলে গেল, কিন্তু সেই লাথির চোটে তার পেটটা ফেটে গেল। চারিদিক থেকে জন্তুরা ছুটে এলো মুমূর্ষ শেয়ালটাকে দেখতে, কিন্তু মজার কথা হলো শেয়ালটা তখনও বলছে, হাতিটার কাণ্ড দেখে হাসতে হাসতেই পেটটা ফেটে গেল। একদিন জঙ্গলে একটি হাতি ও বাঘের মধ্যে লড়াই হচ্ছিল। অন্যান্য জন্তু জানোয়ার সেখানে উপস্থিত, শেয়ালও উপস্থিত। শেয়াল মাঝে মাঝেই বলছিল মামা জিতবে। মামাকে জানতে চাইলে শেয়াল সে কথায় কোনো পাত্তা দেয় না। শেষে দেখা গেল বাঘটা জিতেছে। শেয়াল হাততালি দিয়ে বলে উঠল, বলিনি মামাই জিতবে। ভক্তদের অত্যাচারও কম সহ্য করতে হয়নি ভূতেশানন্দজি মহারাজকে। একদিন একজন ভক্ত মহারাজের পা ধরে খুব কাঁদছে। মহারাজজি অনেকক্ষণ পর বললেন, ওঠো বাবা, কি হয়েছে তোমার, বলো। মহারাজজি ভাবছেন ঠাকুরের প্রতি ভাবভক্তিতে গুরুর চরণ ধরে ভক্তটি কাঁদছে। অনেকক্ষণ পর কাঁদতে কাঁদতেই সে বলল, আমার বাড়ির ভাড়াটেরা উঠছে না। মহারাজজি অবাক হয়ে বললেন, বাড়ির ভাড়াটেরা উঠছে না, তা আমি বাপু কি করব? ভক্তটি বললেন, আপনি বললেই উঠবে। মহারাজজি বললেন, আমি বললেই উঠবে কেন? তুমি বলো, গিয়ে বোঝাও।
ভক্তটি বললেন, না, আমিও সব জানি না, আপনি শুধু একবার বলুন ওরা উঠবে, তাহলেই হবে। সেবকরা অনেক বুঝিয়ে সুঝিয়ে ভক্তটিকে বিদায় করলে মহারাজজি বললেন, দেখো আমার কত রকম চেলাই না আছে। প্রথমে দেখে আনন্দ হয়েছিল যে ভগবানের জন্য ব্যাকুল এমন মানুষ অনেক দিন পর পেলাম। একবার মহারাজজি বেশ কয়েকদিন অসুস্থতার পর দর্শন দিচ্ছেন। প্রত্যেক ভক্তই একবার করে জিজ্ঞেস করছেন, মহারাজ কেমন আছেন? মহারাজ বলছেন, ভালোই আছি। অনেকবার অনেককে উত্তর দিয়েছেন, তারপরেও একজন ভদ্রমহিলা সুর করে বলছেন, বাবা কেমন আছেন? মহারাজজি একটু হেসে বললেন, বাবা এখন খাবি খাচ্ছেন। মহারাজজি নিজের সম্বন্ধে যেসব ঠাট্টা মশকরা করতেন তা ছিল বিশেষ উপভোগ্য। শেষের 3-4 বছর মাঝে মাঝেই বলতেন, দেখো আমাদের এখানে অর্থাৎ সংঘাধ্যক্ষের আবাসে 3 জন আছে, তাদের বিশেষ করে দেখবার মতন। একজন নরবরানন্দ, একজন তরবরানন্দ, আরেকজন হরবরানন্দ। নিজেকে দেখিয়ে বলতেন, ইনি নরবরানন্দ। এর অবস্থা নরবরে, কখন যে ভেঙে পড়বে তার ঠিক নেই। অপর 2 জন হলেন তাঁর 2 সেবক। 1978 সালের জুলাই মাসে মহারাজজি গিয়েছেন অমরনাথ দর্শনে। তখন তিনি সংঘে সহসংঘাধ্যক্ষ। সেখানে তার বুকে ব্যথা শুরু হয় এবং হৃদরোগের অন্যান্য উপসর্গ দেখা যায়। সেটিই ছিল তাঁর হৃদরোগজনিত সমস্যার সূচনা। তিনি তার অসাধারণ তিতিক্ষায় সব কষ্ট হাসি মুখে সহ্য করলেন এবং অমরনাথ দর্শন সম্পন্ন করে জম্মু থেকে দিল্লিতে এলেন বিমানে। দিল্লিতে তাঁর চিকিৎসার ব্যবস্থা হলো। চিকিৎসকরা বললেন, চিন্তার কিছু নেই। কিন্তু পরদিন বাথরুমে পড়ে গিয়ে মাথা ফেটে গেল। 8-9টা সেলাই হলো। এত কাণ্ড হলো, তিনি কিন্তু অবিচলিত। কথায় অথবা আচরণে কষ্টের কোনো প্রকাশই নেই। দিল্লি থেকে জগদ্দান মঠে ফেরার পর তিনি এসেছেন বেলুড় মঠে। সাধু ব্রহ্মচারীরা তাকে প্রণাম করতে এসেছেন। জনৈক সাধু গিয়েছিলেন অমরনাথ দর্শনে। তিনি সেদিনই মঠে ফিরেছেন। মহারাজকে প্রণাম করে সাধুটি বললেন, মহারাজ, টুডে অনলি আই হ্যাভ কাম ব্যাক আফটার ভিজিটিং অমরনাথ অ্যান্ড হ্যাড এ গুড দর্শন। মহারাজ একটু স্মিত হেসে জিজ্ঞেস করলেন, ডিড ইউ হ্যাভ এনি এক্সপেরিয়েন্স? লজ্জিত মুখে সাধুটি বললেন, নো মহারাজ। মহারাজজি গম্ভীর মুখ করে বললেন, বাট আই হ্যাভ হ্যাড অ্যান এক্সপিরিয়েন্স ইন দ্য কেভ অফ অমরনাথ। ইউ নো, Swamiji had a profound experience there. He had the darshan of Amarnath himself. I too had an experience in my heart. I had the experience of a heart attack. সাধুটি এবং উপস্থিত সবাই হো হো করে হেসে উঠলেন। মহারাজের মুখেও শিশুর অনাবিল হাসি। আরেকটি ঘটনা বলেছেন একজন প্রবীণ সন্ন্যাসী। 1991 সালে বম্বের, বর্তমানে মুম্বাইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে মহারাজজির বাইপাস সার্জারি হবে। একটু পরেই মহারাজকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে। মহারাজের মুখে উদ্বেগের কোনো চিহ্ন নেই। তিনি তখনও মজা করছেন, বলছেন, ডাক্তারেরা বলেন আপনি তো ভালোই আছেন, কিন্তু যদি বলি চোখে যে কম দেখছি তারা বলেন চশমা নিন, যদি বলি কানে কম শুনছি তারা বলেন কানে যন্ত্র লাগান, যদি বলি দাঁতে ব্যথা হচ্ছে তারা বলেন দাঁতের ডাক্তারকে দেখিয়ে নিন, যদি বললাম বুকে ব্যথা হচ্ছে তো বলেন বাইপাস সার্জারি করব। আচ্ছা বলো তো দেখি আমি কোথায় ভালো আছি আর কেমন ভালো আছি? মহারাজের কথায় উপস্থিত সকলেই উচ্চহাস্য করে উঠলেন। বিচ ক্যান্ডি হাসপাতালে বাইপাস সার্জারির আগে একদিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শল্য চিকিৎসক ডাক্তার উডবাডিয়া এবং ডাক্তার সুধাংশু ভট্টাচার্যকে হাসতে হাসতে মহারাজজি বললেন, আই হ্যাভ হার্ড অ্যাবাউট বিচ, I have also heard about candy, but I have never heard about beach candy. ডক্টর উডবাডিয়া এবং ডক্টর ভট্টাচার্য জোরে হেসে উঠলেন। তখন তার বয়স 90 বছর। সেই বয়সের পরিপ্রেক্ষিতে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিতে অত বড় চিকিৎসকরাও যেখানে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন, সেখানেই অসাধারণ রোগীর সে সম্পর্কে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। বরং তাঁর স্বভাবসিদ্ধ রঙ্গরস ও কৌতুকেই তিনি প্রতি মুহূর্তে গম্ভীর পরিবেশকে সহজ করে চলেছেন।
1993 সালের ডিসেম্বর মাসে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে তার প্রস্টেট অস্ত্রোপচার হয়। অপারেশনের টেবিলে নিয়ে যাওয়ার আগে সেবকরা তাকে স্নান করাচ্ছেন। হাসতে হাসতে সে সময় মহারাজজি বলছেন, বলির পাঁঠা রেডি হচ্ছে। পাকস্থলীর রক্তক্ষরণজনিত অসুস্থতার জন্য 1998 সালের 5ই আগস্ট প্রথমে কলকাতার পিয়ারলেস হাসপাতালে তিনি ভর্তি হন। 7ই আগস্ট অস্ত্রোপচারের জন্য তাকে কোঠারি মেডিকেল সেন্টারে স্থানান্তরিত করা হয়। ওই দিন রাত 8টায় তার প্রথম অস্ত্রোপচার হয়। গত দুদিন ধরেই পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছিল তার, কিন্তু তিনি নীরবে তা সহ্য করেছিলেন। সেবকরা একসময় জিজ্ঞেস করলেন, মহারাজ খুব কষ্ট হচ্ছে আপনার? মহারাজজি শান্তভাবে বললেন, হ্যাঁ, পেটটা বড় কামড়াচ্ছে। তারপর হেসে বললেন, দাঁত নেই তবু কামড়াচ্ছে। তিনি জানতেন ডাক্তার, সার্জেন, সেবক, মঠের কর্তৃপক্ষ সকলেই তার জন্য উদ্বিগ্ন, কারণ এবার অস্ত্রোপচারে বিরাট ঝুঁকি নিতে চলেছেন সার্জেনরা। তবু সেই চূড়ান্ত উদ্বেগকর মুহূর্তে প্রায় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এমন হাসি তিনিই হাসতে পারেন যিনি নিজেকে চূড়ান্তভাবে ভগবানের চরণে সমর্পণ করেছেন। এই গভীর রসবোধ, এই চরম তিতিক্ষা, এই ধৈর্য ও স্থৈর্য তাঁর জীবনের প্রতিটি সমস্যা এবং সংকটে অথবা শারীরিক চরম অসুস্থতায় ছিল তাঁর স্বাভাবিক বৈশিষ্ট্য। বস্তুত এই চূড়ান্ত শরণাগতিই ছিল মহারাজজির জীবনের মূল সুর। বিশেষ করে যতই তার অন্তিম লগ্ন এগিয়ে আসছিল, তার মধ্যে শরণাগতির ভাব ততই অভ্রান্তভাবে ফুটে উঠছিল। তিনি নিজেকে তাঁর জীবন দেবতার চরণে নিবেদন করার জন্য প্রস্তুত হয়েছিলেন। ইদানিং মাঝে মাঝে কথায় ও আচরণে তিনি যেন ইঙ্গিত দিচ্ছিলেন আর বেশি দিন তিনি পৃথিবীতে থাকবেন না। 1997 সালের দুর্গাপুজোয় বিজয়া দশমীর দিন সন্ধে সাধু, ব্রহ্মচারী এবং ভক্তরা তাঁকে প্রণাম জানাতে সমবেত হয়েছেন। একটু পরেই প্রণাম শুরু হবে। হঠাৎ মহারাজজি তার সচিব সেবককে ডাকলেন, জিজ্ঞেস করলেন, ক্যামেরা আছে? সচিব সেবক বললেন, আছে মহারাজ, কিন্তু কি হবে? মহারাজজি বললেন, আমার ছবি তোলো। যদি ক্যামেরায় তারিখ দেওয়ার সিস্টেম না থাকে তাহলে ছবি প্রিন্ট হলে তাতে তারিখ দিয়ে রাখবে। এই দিনে ছবি তোলার সুযোগ পরে আর পাবে না, এটাই লাস্ট। কয়েক মাস আগে সংঘের একটি শাখা কেন্দ্রের অধ্যক্ষ এসেছেন মহারাজের কাছে। তিনি তার বিশেষ স্নেহভাজন। একসময় সংঘের একটি কেন্দ্রে মহারাজজি ছিলেন প্রধান, সাধুটি ছিলেন অন্যতম কর্মী। সাধুটি এলে মহারাজজি তার নাম ধরে স্নেহ ভরে সম্বোধন করে বললেন, তোমার সঙ্গে তো আমার একান্ত কথা হয়, শোনো একটি কথা বলি। এবার ব্রজের খেলা সাঙ্গ হলো, চলো মথুরায়। 1998 সালের জুন মাসে পাকস্থলীর রক্তক্ষরণের পুনরাবৃত্তি হলে মহারাজকে কলকাতার কোঠারি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। চিকিৎসার পর দিন কয়েক গোলপার্ক ইনস্টিটিউট অফ কালচারে বিশ্রাম নিয়ে 1 জুলাই বেলুড় মঠে ফিরে এসেছেন। এর আগে কখনো কখনো ভক্তরা তাকে শতায়ু হতে আবদার জানালে তিনি শুধু হেসেছেন। কিন্তু সেদিন বিকেলে যখন একজন অতি প্রবীণ সন্ন্যাসী মহারাজকে প্রণাম করে বললেন, মহারাজ আপনি শতায়ু হবেন, মহারাজ সঙ্গে সঙ্গে একটি সংস্কৃত শ্লোক আবৃত্তি করে বললেন, কালের গতিতে শতবর্ষ কি কিছুই নয়, সেই জন্য শতবর্ষ নিয়ে আমার কোনো আগ্রহই নেই। ইদানিং একদিন সন্ধ্যায় মহারাজজি রোজকার মতন তার ঘরে ও বারান্দায় পায়চারি করছেন। সঙ্গে একজন সেবক, 2 জন ডাক্তার সেবক এবং আরেকজন সাধু। তিনি কলকাতার একটি কেন্দ্র থেকে এসেছেন। পায়চারি করতে করতে মহারাজজি ওই সাধুটিকে বললেন, তুমি কত বেশি বয়সের বুড়ো লোক দেখেছ? সাধুটি বললেন, এই আপনাকে দেখছি 97 বছর বয়সের। মহারাজজি বললেন, তাই তো, এত বয়স হয়ে গেল আমার, কিন্তু কি জানো, এত বছর বেঁচে আছি, অসুখ বিসুখ তো কতই হলো। 3বার ঠাকুর নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন। 2বার প্রথম জীবনে মঠে, আরেকবার বাইপাস সার্জারির সময়। আমার কিন্তু এতদিন বেঁচে আছি বলে জীবনের প্রতি কোনো বিতৃষ্ণা আসেনি, আবার আরও অনেক দিন বাঁচব সে তৃষ্ণাও আমার নেই। আমার তৃষ্ণাও নেই, বিতৃষ্ণাও নেই।
বড় সহজভাবে কত অনায়াসে কথাগুলি বললেন তিনি। সাধুটি তখন স্তম্ভিত হয়ে ভাবছেন, এই অবস্থায় কি গীতার স্থিতপ্রজ্ঞের অবস্থা? 1991 সালের এপ্রিলে বাইপাস সার্জারির সময়ের কথা। ডক্টর উদবাডিয়ার, ডক্টর সুধাংশু ভট্টাচার্য, ডক্টর কে.বি. বক্সি প্রমুখ বিখ্যাত সার্জন এবং চিকিৎসকরা মহারাজের বয়সের কথা ভেবে বাইপাস করার ঝুঁকি নিতে সাহস পাচ্ছেন না। অথচ বাইপাস ভিন্ন উপায়ও নেই। মহারাজকে বাঁচাবার ওই একমাত্র এবং সর্বশেষ উপায়, কিন্তু তা করতে গেলে ব্যর্থ হওয়ার সম্ভাবনাও খুব বেশি। ব্যর্থ হওয়ার অর্থ মহারাজজির জীবনহানি। এখন কি করা হবে? সার্জন এবং চিকিৎসকরা মহারাজকে এসে সব বললেন। তারা বললেন, এই পরিস্থিতিতে আমরা আপনার মত জানতে চাই মহারাজ। মহারাজজি শান্তভাবে বললেন, আপনাদের মতো বিখ্যাত সার্জন এবং চিকিৎসকরা যখন বলছেন বাইপাস সার্জারি ভিন্ন আর কোনো উপায় নেই, তখন আমার মতামতের কোনো অবকাশই নেই। তবে একটা কথা বলি, এ ব্যাপারে আমার নিজস্ব কোনো মতামত নেই। এই শরীর সংঘকে উৎসর্গ করেছি। এই শরীর তাই আমার নয়। যারা সংঘ চালাচ্ছেন আপনারা তাদের মতামত নিন। তাঁরা যা বলবেন তাই করবেন। শরণাগতি শিরোনামে মহারাজজির একটি গ্রন্থ আছে, কিন্তু গ্রন্থের শিরোনাম কিভাবে জীবন্ত হয়ে ওঠে মহারাজজি তা তাঁর জীবনে এইভাবে বারবার দেখিয়ে দিয়েছেন। এতক্ষণ আপনারা শুনছিলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু কথার চতুর্থ পর্ব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আগামীকাল থাকছে এই সিরিজের পঞ্চম অর্থাৎ অন্তিম পর্ব। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।